ওকে, প্রথমেই বলি এটা হচ্ছে ভিডিওর মেন পার্ট না, মেন পার্ট কিছুক্ষণ পরে শুরু হবে, যেখানে আমি প্রেজেন্ট টেন্স শিখিয়েছিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু আমি ডেফিনেশন দিতে ভুলে গিয়েছিলাম। তো ডেফিনেশনটা বলি। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? ডেফিনেশন, সংজ্ঞা। দেখো, আমরা প্রতিদিন যে সকল কাজ সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যে সকল কাজগুলো আমরা প্রতিদিন করি তাকেই বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কি? আমরা প্রতিদিন যে সকল কাজগুলো করি তাকেই বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তুমি ঘুম থেকে উঠবে এবং রাত্রিরে যখন ঘুমোতে যাবে তার আগে যে সকল কাজগুলো তুমি প্রতিদিন করো তাকেই বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। বোঝা গেল? এবার আমরা কি কি কাজ প্রতিদিন করি এবং সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে চিনব সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। প্রথমে যেটা বললাম, সকালে ঘুম থেকে ওঠা, এই একটা কাজ। আই গেট আপ অ্যাট 7 AM। তারপরে ধরো আমি ব্রাশ করি, এই কাজটা প্রতিদিন করি। এবং আমি স্নান করি, আমি স্কুলে যাই, আমি বই পড়ি, আমি স্নান করি, আমি খাবার খাই, ছেলেরা মাঠে ফুটবল খেলে, ছেলেরা মাঠে ক্রিকেট খেলে, আমরা সাইকেল চালাই, আমরা নদীতে সাঁতার কাটি, রতন বাজারে মাছ বিক্রি করে, আমার মা বাংলা সিরিয়াল দেখে, আমার বোন রান্না করে, আমি রাত্রে পড়তে বসি। এক কথা, সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সকল কাজ প্রতিদিন করি তাকেই বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এর মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1, ইটারনাল ট্রুথ। নাম্বার 2, হ্যাবিচুয়াল ট্রুথ। ইটারনাল ট্রুথ, ইটারনাল ট্রুথ যাকে বাংলায় বলে আমরা চিরন্তন সত্য। এবার চিরন্তন সত্যটা কি? এমন একটা সত্য যেটা কোনোদিনই পরিবর্তন হতে পারে না। ফর এক্সাম্পল, সূর্য পূর্ব থেকে ওঠে, দ্য সান রাইজেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সূর্য, ওই জন্য ভার্বের সঙ্গে এস যোগ হলো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে, দক্ষিণ বা উত্তর দিকে ওঠে না। তা এটা এমন একটা সত্য যেটা কোনোদিনই পরিবর্তন হতে পারে না। তাই যে সত্য কোনোদিন পরিবর্তন হতে পারে না তাকে বলা চিরন্তন সত্য আর ইটারনাল ট্রুথ। নেক্সট আছে হ্যাবিচুয়াল ট্রুথ। হ্যাবিচুয়াল ট্রুথ কি? এই শব্দটা ভালো করে দেখো, এর মধ্যে পাচ্ছি কি? হ্যাবিট পাচ্ছি, অভ্যাস। হ্যাবিট থেকে হ্যাবিচুয়াল, অভ্যাস থেকে অভ্যাসগত। হ্যাবিচুয়াল ট্রুথ কি? প্রতিদিন যে সকল কাজ করতে করতে আমাদের অভ্যাসে পরিণত হয় তাকেই বলা হয় হ্যাবিচুয়াল ট্রুথ। অর্থাৎ হ্যাবিচুয়াল ট্রুথ বলতে ওই সমস্ত কাজগুলির কথা বোঝানো হবে যেই কাজ করতে করতে আমরা অভ্যস্ত, যেই কাজের ব্যাপারে আমাদের বাড়ির লোক আমাদেরকে মনে করিয়ে দিবে না, ওইটা অটোমেটিক আমাদের মাথায় চলে আসে এবং আমরা অটোমেটিক করে থাকি, সেটাকে বলা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। যেমন ব্রাশ করা, সকালে উঠে কেউ কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় না যে ব্রাশ কর, আমরা ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশই করি। ওকে, এটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথের একটা এক্সাম্পল। আশা করছি বোঝা গেল সিম্পল প্রেজেন্ট টেন্স কি। প্রতিদিন আমরা যে সকল কাজগুলি করি এবং সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যে সকল কাজগুলো করি তাকেই বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার মেন ভিডিওটা শুরু হচ্ছে, দেখে নাও। ওয়েলকাম ব্যাক। I hope you have learned very well all the basic things I have taught you in the 6 videos. So today we are going to start simple present tense. আর যারা আজকে ভিডিওটা প্রথম দেখছো ওদেরকে বলি, এই টেন্স শুরু করার আগে কিছু কিছু বেসিক জিনিস আমরা ইতিমধ্যে আগে করে ফেলেছি, যেটা ভিডিও 1 থেকে 6 পর্যন্ত আছে, ওগুলো অবশ্যই দেখো, তারপরে এটা দেখো, তাহলে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবে। আমরা জানি টেন্স 3 প্রকার: টেন্স, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্ট মিন্স বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ।
আবার এই তিনটে টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়, এর আবার সাবডিভিশন আছে। সিম্পল, সিম্পল প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার প্রেজেন্টে 4টে হলো, পাস্টের 4টে, ফিউচারে 4টে হবে, টোটাল 12টা টেন্স। তার মধ্যে আজকে আমরা শিখব সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স, এবার টেন্সের যে নিয়মগুলো আছে খুবই ইজি এবং এগুলো হেল্প করবে আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স শিখতে, এক কথা ট্রান্সলেশন করতে খুবই হেল্প করবে। রুলস, আমি 5টা রুলস লিখেছি, এই রুলসের মাধ্যমে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স শিখব। ওকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। একটা কথা বলি, আমরা যে বাংলায় কথাবার্তা বলি দেখবে ওর মধ্যে 4 ধরনের সেন্টেন্স থাকে। একটা অ্যাফার্মেটিভে থাকে হ্যাঁ বাচকে, একটা নেগেটিভে থাকে না বাচক, একটা থাকে ইন্টারোগেটিভ প্রশ্নসূচক, শেষে কোয়েশ্চেন মার্ক হয়, একটা থাকে নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ না বাচক প্রশ্নসূচক। এবার অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ কথার অর্থ হচ্ছে হ্যাঁ বাচক। এর রুলস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট মানে কর্তা, কোন একটা বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। V1, ভি বলতে ভার্ব, 1 বলতে 1 নম্বর ফর্ম। আমরা জানি ভার্বে 3টে ফর্ম থাকে, ফর এক্সাম্পল ডু, ডিড, ডান। এই ডু এটাকে বলা প্রেজেন্ট ফর্ম অথবা V1, ডিড এটাকে বলা হয় পাস্ট ফর্ম আর V2, ডান এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম আর V3। তাহলে বোঝা গেল V1 বলতে ভার্বের 1 নম্বর ফর্মকে বোঝানো হচ্ছে। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভে কি বসবে? প্রথমে সাবজেক্ট বসবে, আমি এখানে সংক্ষেপে সাব লিখেছি, সাব মানে সাবজেক্ট, তারপরে ডু অবলিক ডাজ, তারপরে নট বসবে, তারপরে V1, তারপর রেস্ট। এবার কোয়েশ্চেন হচ্ছে রেস্ট কি? রেস্ট মানে হচ্ছে সাবজেক্ট ডু ডাজ এবং ভার্ব বসানোর পরে যে বাকি শব্দগুলো থাকে তাকে রেস্ট বলা হয়। রেস্ট মিনস রিমেনিং ওয়ার্ডস, বাকি শব্দ। এবার ডু এবং ডাজ কোথায় বসে এটা আমরা ইতিমধ্যে শিখেছি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে একবার অবশ্যই দেখে নিও ডু ডাজ কোথায় বসে, নইলে অনেক কনফিউশন হবে। ইন্টারোগেটিভ, যখন ইন্টারোগেটিভ আমরা করব প্রথমেই ডু এবং ডাজটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে V1, তারপর রেস্ট মিনস রিমেনিং ওয়ার্ডস, শেষে কোয়েশ্চেন মার্ক। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিকজ ইউ হ্যাভ টু পুট আ কোয়েশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, না হলে একে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা যাবে না। নেগেটিভ ইন্টারোগেটিভ, না বাচক প্রশ্নসূচক, এইটা কি, এটা কিভাবে করব? এই 3 নম্বর যে নিয়মটা আছে ইন্টারোগেটিভ, এই 3 নম্বর নিয়ম যেটা আছে সেটাই আমরা ইউজ করব নেগেটিভ ইন্টারোগেটিভে। যেহেতু নেগেটিভ বলেছে একটা নট আনতে হবে, তা নটটা কোথায় বসাতে হবে? আমি লিখেছি নট কামস বিফোর দি নাউন, এটা সাবজেক্ট হবে। কোন একটা সাবজেক্ট যদি পাই, সে সাবজেক্ট যদি নাউন ফর্মে থাকে, পার্টস অফ স্পিচের মধ্যে আশা করি সবাই শিখেছো যে নাউন কি। তো কোন একটা সাবজেক্ট যদি নাউন ফর্মে থাকে তখন কি হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় নট কামস বিফোর দ্য নাউন, মানে নাউনের আগে নটটা বসবে। আর একটা হচ্ছে নট কামস আফটার দ্য প্রোনাউন, কোন একটা সাবজেক্ট যদি প্রোনাউনে থাকে তখন কি হবে? নটটা সেই প্রোনাউনের উপরে বসবে। এটা হচ্ছে ব্যাপার। এই 3 নম্বর যে নিয়মটা আছে সেটা দেখেই করব। শুধু নাউন যদি হয় ওই নাউন বা সাবজেক্টের আগে নট বসাবো, যদি প্রোনাউন হয় সে প্রোনাউন বা সাবজেক্টের পরে আমরা নটটা বসাবো। 5 নম্বর, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। If the subject of the verb is in English, if the subject of the verb is in third person singular number, প্রত্যেকটা রুলস ইংলিশে লেখা থাকবে, চিন্তার কোনো কারণ নেই, বুঝতে পারবে। If the subject of the verb is in third person singular number, বলছে
কোন একটা ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে, এখানে যে ইজটা আছে বাংলা কিন্তু হয় না, ইজের বাংলা হচ্ছে থাকে। যদি কোন একটা ভার্বের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি আমরা আগে শিখেছি, আমি এবং তুমি, আই এবং ইউ বাদে এই পৃথিবীতে যা কিছু আছে যদি একটা ব্যক্তি বা একটা বস্তুকে বোঝায় সেটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি করব, এস অর ইএস, এস অথবা ইএস ইজ অ্যাডেড টু দ্য মেন ভার্ব, যে মেন ভার্বটা পাবো তার সঙ্গে আমরা এস বা ইএস আমরা অ্যাড করব, যোগ করব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে আমরা মেন ভার্বের সঙ্গে এস বা ইএস আমরা যোগ করব। এই হচ্ছে 5টা নিয়ম। এবার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা করব এক্সাম্পলের মাধ্যমে। শুরু করা যাক, এটা দরকার নেই। আমি বাংলা পড়ি। আচ্ছা, আর একটা কথা বলি, সিম্পল প্রেজেন্ট টেন্সে বাংলায় ক্রিয়ার সঙ্গে কিছু থাকে, এগুলো অনেক ক্ষেত্রে হেল্প করে। যেমন হচ্ছে হস্যই, ঔ, অন্তুস্থ, এগুলো হেল্প করে। যেমন আমি স্কুলে যাই, হস্যই যদি থাকে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স অনেক ক্ষেত্রে হেল্প করে। ও তুমি স্কুলে যাও, অন্তুস্থ সেই স্কুলে যাই। ওকে, এই তিনটে মাথায় রাখলে খুব একটা খারাপ অপশন না। ওকে, আমি বাংলা পড়ি, এটা হ্যাবাচক আছে, হ্যাবাচক, তাহলে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাবাচক। এর নিয়মটা দেখে করব, আমাকে নিয়ম দেখে করতে হবে। নিয়মে প্রথমে কেছি সাবজেক্ট, সাবজেক্ট মানে কর্তা, তাহলে কর্তা বলতে কেছি কোনো একটা বাক্যে যে কাজ করে, তাহলে আমি বাংলা পড়ি, এই পড়া কাজটা কে করছে, আমি করছি, তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট, আমি, আই। তারপরে কি আছে, V1 আছে, ভার্ব আছে। এবার আমাকে ভার্ব বসাতে হবে। ভার্ব কি আছে, এই কর্তা কি কাজ করছে, পড়ছে, পড়া কাজটা, এর ইংলিশ হচ্ছে রিড, আই রিড। এবার রেস্ট, রেস্ট মানে বাকি শব্দ, আমি বলেছিলাম রিমেনিং ওয়ার্ডস। বাকি শব্দ বলতে কি পাচ্ছি, বাংলা, বেঙ্গলি। যে কোনো সাবজেক্টের নামের প্রথম লেটারটা হবে ক্যাপিটালে। ওকে ওকে, এবার আমরা নেগেটিভ করব। এই বাংলা সেন্টেন্সটাকে আমি এবার নেগেটিভ করব। আমি বাংলা পড়ি না, এই ধরনের সেন্টেন্স আমরা ইউজ করি। তখন প্রবলেম কি হয়, অনেকে টেন্স শেখায় শুধুমাত্র অ্যাফার্মেটিভ করায়, নেগেটিভ করায় না। এবার নেগেটিভ করতে যে একটা প্রবলেম কি হয়, অনেকে আয়ের পরে নট বসিয়ে ফেলে, ওটা কিন্তু একদমই ঠিক না। আয়ের পরে কখনো নট বসে না, তার একটা আলাদা নিয়ম আছে, সেটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা নেগেটিভ আছে, নেগেটিভ কি করে বুঝবো, না আছে, তাহলে এই নেগেটিভ মানে হচ্ছে না বাচক, যেহেতু এখানে না আছে। এবার এই নিয়মটা দেখে করব। প্রথমে কি আছে, সাবজেক্ট আছে, এই বাক্যে সাবজেক্ট কে, কে কাজ করছে, আমি, আই বসলো। এবার হচ্ছে ডু অ্যান্ড ডাজ। এবার ডু আর ডাজ কোথায় বসে, এটা আমরা আগের একটা ভিডিওতে শিখেছি, যারা দেখেনি অবশ্যই দেখে নিও, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ বসে, বাকি ক্ষেত্রে ডু বসে। ওকে, আচ্ছা, আর একটা ব্যাপার বলি, এই টেন্সটা করার আগে একটা জিনিস সবসময় মাথায় ভালো করে রাখতে হবে। এটা প্রথমত বলি খুবই ইম্পর্টেন্ট টেন্স, ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে সবচাইতে বেশি এই টেন্সটা ইউজ হয়। টোটাল আমরা যে 12টা টেন্স করব তার মধ্যে সবচাইতে 2টো টেন্স বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে আমরা আজকে যেটা করতে চলেছি এই একটা, এটা আমাদের কি ক্ষেত্রে হেল্প করবে, আমরা যখন ইংলিশে কিছু লিখব, যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট এদের তো ওটা অবশ্যই দেখা উচিত। এবং ওরা যখনই রাইটিংয়ে কিছু লিখবে সিম্পল প্রেজেন্ট টেন্সই ইউজ করতে হবে, বিশেষ করে 10 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্সই ইউজ করতে হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম মনে রাখতে হবে, এই টেন্স যখন করব, আমি যখন সাবজেক্টটা লিখব, লেখার পর একটু পজ হব, একটু থামবো, থেমে আমি এই সাবজেক্টটাকে কোয়েশ্চেন করব, এই সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার আছে। সাবজেক্ট আমি লিখেছি, তারপরেই আমি একটু সাবজেক্টটাকে দেখবো, দেখে ভাববো
এই সাবজেক্টটা দেখবো, দেখে ভাববো এটা কোন পার্সন কোন নাম্বার আছে। প্রথম কাজকে আমাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বের করা। যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাকে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, ওকে, তাহলে হেডেড চলে গেলাম। তাহলে আইটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, তাহলে এস আর ইএস যোগ হওয়ার কোনো ব্যাপার আসছে না। তাহলে আয়ের পরে কি বসে? ডু বসে, আই ডু, তারপর নিয়মে নট আছে, আই ডু নট, ভার্ব, ভার্ব হচ্ছে এখানে রিড মানে পড়া, বাকি থাকলো বেঙ্গলি। ওকে, আই ডু নট রিড বেঙ্গলি। আমরা সকলে জানি যে ডু মানে করা, কিন্তু এখানে ডু এর কোনো বাংলা নেই, এখানে ডু এর কোনো বাংলাই হবে না। এই ডু নট মানে হচ্ছে না, ওকে, ডু এর এখানে কোনো বাংলা হবে না। ওকে, হ্যাঁ বাচক হলো, না বাচক হলো, এবার হবে ইন্টারোগেটিভ প্রশ্নসূচক। আমি কি বাংলা পড়ি? আমি কি বাংলা পড়ি, এটা প্রশ্নসূচক কি করে বুঝবো? কি আছে, তাই তো। এবার এর নিয়ম দেখে করবো। এর নিয়মে কি আছে? ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক, প্রথমে ডু বা ডাজ আছে, তাহলে যেহেতু সাবজেক্ট আমি, আয়ের ক্ষেত্রে ডু হয় ডাজ হয় না, তাই প্রথমে আমি লিখছি ডু। ওকে, ডু বা ডাজের মধ্যে আমি ডুটা বসিয়ে দিলাম, তারপর সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে আই, আমি, তারপরে ভার্ব, ভার্ব হচ্ছে পড়া, রিড, রেস্ট বলতে পাচ্ছি বেঙ্গলি, বেঙ্গলি। কোয়েশ্চেন মার্কটা অবশ্যই বসাতে হবে, নইলে পুরোপুরি ভুল। হ্যাঁ বাচক হলো, না বাচক হলো, প্রশ্নসূচক হলো, এবার হবে না বাচক প্রশ্নসূচক। ওকে, মিনস নেগেটিভ ইন্টারোগেটিভ। বাংলাটা কি হবে? আমি কি বাংলা পড়ি? আমি কি বাংলা পড়ি না। ইন্টারোগেটিভ নেগেটিভ। ওকে, আমি কি বাংলা পড়ি না। এবার এটা কোন রুলস দেখে করব? এটা 3 নম্বর আছে, এটা দেখেই করব। শুধুমাত্র মনে রাখতে হবে সাবজেক্ট যদি নাউনে থাকে নটটা সাবজেক্টের আগে বসবে, সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে হচ্ছে নটটা সাবজেক্টের পরে বসবে। তাহলে প্রথমে যেহেতু এটা দিয়ে করতে হবে ডু, আমি ডুটা বসাচ্ছি। এবার সাবজেক্ট কি পাচ্ছি আমি? সাবজেক্ট আমি পাচ্ছি, আমি। এবার আমিটা নাউন আর প্রোনাউন? ডেফিনেটলি আমি প্রোনাউন, কারণ আমার তো একটা নাম আছে, আমার নাম আছে, তার পরিবর্তে আমরা কি ইউজ করি? আমি ব্যবহার করি। তাহলে প্রোনাউন কাকে বলে? যে শব্দটা কোনো একটা নাউনের পরিবর্তে ব্যবহার হয়। আমার একটা নাম আছে রামশ্যাম যদু মধু, তার পরিবর্তে আমি নিজেকে আমি বলে রিপ্রেজেন্ট করছি, তাহলে সেটা কি হচ্ছে? আমার নামের পরিবর্তে আমি শব্দটা বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। তাহলে আইটা হচ্ছে প্রোনাউন। তাহলে বলাই আছে সাবজেক্ট যদি প্রোনাউন হয়, যদি প্রোনাউন হয় তাহলে নটটা কোথায় বসবে? নট কামস আফটার প্রোনাউন, মিন্স প্রোনাউনের পরে নট বসবে। এটা প্রোনাউন, এর পরে নট বসবে। ডু আই নট, এবার ভার্ব আছে, ভার্ব রিড বেঙ্গলি, বেঙ্গলি। ওকে, একটা ব্যাপার বলি, যদি একবার যদি ডু ইউজ হয় সবগুলোই ডু ইউজ হবে। যদি একটা সেন্টেন্সে ডু ইউজ হয় সবগুলোই ডু ইউজ হবে, ডাজের কোনো ব্যাপারই এখানে আসবে না। ওকে, আর একটা সেন্টেন্স দেখা যাক। রাহুল, একই সেন্টেন্স লিখব বোঝার জন্য, বাংলা পড়ে। প্রথমে লিখেছিলাম আমি বাংলা পড়ি, রাহুল বাংলা পড়ে। ওকে, এটা হ্যাঁ বাচক আছে, হ্যাঁ বাচকের নিয়ম এইটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রেস্ট। সাবজেক্ট কি পাচ্ছি? রাহুল পাচ্ছি। ওকে, আমি একটু আগে বললাম সাবজেক্টটা লেখার পরে একটু থামতে হবে, দেখতে হবে সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার আছে, তারপরে বাকি ট্রান্সলেট করব। আগে আমাকে সাবজেক্টটা দেখতে হবে কোন পার্সন কোন নাম্বার আছে, এখানেই সকলে ভুল করে। সাবজেক্ট রাহুল, রাহুল বলতে একজন ব্যক্তি, তাহলে যদি কোনো একজন ব্যক্তি বোঝে আমি এবং তুমি বাদ দিয়ে, সেটাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি বা একজন বস্তু। তাহলে রাহুল বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার কি আছে? ভার্ব আছে,
ভার্ব কি আছে, ভার্ব পড়া, রিড পড়া। যেহেতু রাহুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি করতে হবে, ভার্বের সঙ্গে এস বা ইএসটা যোগ করতে হবে, কার সঙ্গে, মেন ভার্ব। তাহলে এটা হচ্ছে মেন ভার্ব, তাহলে এর সঙ্গে এস যোগ করতে হবে, রিডস। রাহুল রিডস বেঙ্গলি। বোঝা গেল? সাবজেক্টটা ভালো করে দেখতে হবে কোন পার্সন কোন নাম্বার আছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস যোগ হয়ে গেল। ওকে, এবার নেগেটিভ কি হলো, রাহুল বাংলা পড়ে, এবার নেগেটিভ কি হবে, রাহুল বাংলা পড়ে না, তাই তো? এটা যেমন কি আমি বাংলা পড়ি, তারপরে আমি বাংলা পড়ি না, রাহুল বাংলা পড়ে, নেগেটিভ কি হবে, রাহুল বাংলা পড়ে না। এবার আমরা কি করবো, এই বাংলাগুলো বারবার লিখবো না, বাংলাগুলো মাথায় রাখবো। এটা নেগেটিভ কি আছে, রাহুল বাংলা পড়ে, এটা সরি অ্যাফার্মেটিভ আছে, রাহুল বাংলা পড়ে, নেগেটিভ হবে রাহুল বাংলা পড়ে না। তাহলে বাংলাটা মাথায় রাখবো। নেগেটিভের রুলস কি আছে, প্রথমে সাবজেক্ট রাহুল, তারপর ডু অবলিক ডাজ, রাহুল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার সঙ্গে ডাজ হবে, ডাজটা কিছুই না, ডু মেন ভার্ব, তার সঙ্গে ইএস যোগ হয়ে ডাজ হয়। বোঝা গেল? রাহুল ডাজ নট রিড বেঙ্গলি। ওকে, এবার ইন্টারোগেটিভ কি হবে, এটা ইন্টারোগেটিভ কি ছিল, আমি কি বাংলা পড়ি, তাহলে এখানে কি হবে বাংলাটা, রাহুল কি বাংলা পড়ে। তাহলে ইন্টারোগেটিভ ডু অবলিক ডাজ, তাহলে কি হবে এখানে ডাজই হবে, কারণ রাহুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজটা ইউজ হবে, ডাজ রাহুল। এবার কি হবে, রিড না রিডস, এবার রিডই হবে, এখানে রিডস হবে না। তার কারণ কি, আগে একবার ইএস যোগ হয়েছে নেগেটিভে, এখানেও আগে একবার ইএস যোগ হয়েছে। প্রথমে যদি একবার এস বা ইএস যোগ হয়ে যায়, তারপরে কিন্তু আর এস বা ইএস যোগ হবে না। তাহলে ডাজ রাহুল রিড বেঙ্গলি কোশ্চেন মার্ক, এর বাংলা কি হচ্ছে, রাহুল কি বাংলা পড়ে। ওকে, এবার আমরা 4 নম্বর সেন্টেন্স, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এখানে বাংলাটা কি ছিল, কোথায় গেল, আমি কি বাংলা পড়ি না, তাহলে 4 নম্বর কি হবে, রাহুল কি বাংলা পড়ে না। ওকে, তাহলে ডাজ, আমি বলেছিলাম এই 3 নম্বর যে সেন্টেন্সটা আছে, ওই 3 নম্বর সেন্টেন্সটার সাহায্য নিয়ে আমরা 4 নম্বর সেন্টেন্সটা করব। শুধুমাত্র নটটা কোথায় বসে, সাবজেক্ট যদি নাউন ফর্মে থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি নাউন হয়, তখন কি হবে, নটটা ওই সাবজেক্টের আগে বসবে, যদি প্রোনাউন থাকে তখন নটটা কি হবে, ওই সাবজেক্টের পরে বসবে। তাহলে এখানে রাহুল, রাহুল বলতে নাম বোঝাচ্ছে নাউন, তাহলে কি হবে, রাহুলের আগে অর্থাৎ নাউনের আগে নটটা বসবে। তাহলে ডাজ নট রাহুল, রাহুল নাউন, তার আগে নটটা বসেছে, আগে বলা ছিল এটা নট কামস বিফোর দ্য নাউন, এটা নাউন, বিফোর বলতে আগে, তার আগে নটটা বসেছে এখানে। এবার ভার্ব রিড, এখানে আর রিডস হবে না, কেন আগেই ইয়ে যোগ হয়ে গিয়েছে, ডাজ নট রাহুল রিড বেঙ্গলি কোশ্চেন মার্ক। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এখান থেকে ইংলিশটা শেখা যাবে। দেখো এই যে 3 নম্বর সেন্টেন্সটা দেখো, এর কিন্তু কোনো বাংলা লেখা নেই, কিন্তু আমি জানি কি 3 নম্বর সেন্টেন্সটা বাংলা কি হবে, ডাজ রাহুল রিড বেঙ্গলি, এর বাংলা কি, রাহুল কি বাংলা পড়ে। এই যে একটা ফরম্যাট, 4টে বাংলার এই একটা ফরম্যাট, এইটার মাধ্যমে যখন টেন্স করব প্রত্যেকটা লাইনে দেখবে বাংলা অটোমেটিক বেরিয়ে আসবে। 4 নম্বরটা দেখো, ডাজ নট রাহুল রিড বেঙ্গলি, রাহুল কি বাংলা পড়ে না, এখানে কি ছিল, এখানে আমি কি বাংলা পড়ি না, তাহলে যেহেতু বাংলাগুলো একইভাবে আসবে, তাহলে ডাজ নট রাহুল রিড বেঙ্গলি মিনস রাহুল কি বাংলা পড়ে না। ওকে, এবার দেখো দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য দেখো, এখানে দেখো সাবজেক্টের পরে নট বসছে, আর এখানে দেখো সাবজেক্ট রাহুল তার আগে নট বসছে। একটা ক্ষেত্রে কি হচ্ছে, সাবজেক্টের পরে নট বসছে, আর একটা ক্ষেত্রে সাবজেক্টের আগে নট বসছে। পার্থক্যটা কি ভালো করে জানো, তার কারণ হচ্ছে আইটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন হলে প্রোনাউনের পরে নট বসে, আর রাহুলটা হচ্ছে নাউন, নাউন যদি হয় নাউনের আগে নট বসবে। এগুলো ইংলিশ যে ছোটোখাটো গ্রামারগুলো আছে তার ক্ষেত্রে তো খুবই হেল্প করবে। ওকে, আর দুটো সেন্টেন্স করব ব্যাস।
আমরা নিজেই বই পড়ি। আমরা নিজেই বই পড়ি। বেসিক যে জিনিসগুলো আগে করানো হয়েছে সবগুলো রিপিট হবে, টেন্সে হবে, ভয়েসে হবে, ন্যারেশন চেঞ্জ হবে। তাই বেসিকগুলো কিন্তু আগে জানা খুবই দরকার। এগেইন বলছি, বেসিক ভিডিওগুলো বারবার দেখতে হবে, অ্যাটলিস্ট সপ্তাহে তো 4 বার দেখতে হবে। যেই সমস্ত ভিডিওগুলো আপলোড হতে থাকবে সেগুলো সপ্তাহে মিনিমাম 4 বার দেখতে হবে, কেন একবার দেখে পুরোপুরি মাথায় কিছু ঢুকবে না। এটা যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি মাথায় ঢুকবে। তাই সপ্তাহে তো 4 দিন দেখতে হবে। আমার মতে একদিন পর পর দেখা তো খুবই ভালো, যে যত বেশি দেখবে তার মাথায় তত ক্লিয়ারলি ঢুকবে। ওকে, আমরা নিজেই বই পড়ি। সাবজেক্ট পাচ্ছি, হ্যাঁ বাচক আছে, সাবজেক্ট পাচ্ছি কি? ওকে, সাবজেক্ট উই হলো। এবার ভার্ব পড়া, রিড মানে পড়া, উই রিড। বই বুক। এবার নিজেই, আমি নিজে শিখেছিলাম, আই সেলফ, মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ। কোথায় বসে সেটাও ভালোভাবে বুঝিয়েছিলাম। যেহেতু এখানে সাবজেক্ট পাচ্ছি উই, উই থেকে কী ছিল? আওয়ার সেলফ ছিল, তাহলে এখানে হবে আওয়ার সেলফ। এই নিজের ইংলিশটা হচ্ছে আওয়ার সেলফ। কেউ যদি এটা বুঝতে না পারে, একটা ভিডিও আছে, দেখবে থাম্বনেলে দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নিও। এবার সকলে এইটা করে, এখানে একটু ভুল হয়ে গেল, আমি ইচ্ছে করে ভুলটা করেছি। সেটা হচ্ছে কি, এখানে বুক হবে না, এখানে বুকস হবে। এখানে বুকস হবে। কেন বুকস হলো? এখানে তো বই বলা আছে, বইয়ের ইংলিশ তো বুক হয়। এখানে তো বইগুলি তো বলা নেই, যে বইগুলি প্লুরালে আছে তাই এখানে বুকস করতে হবে, এটাকে প্লুরাল করতে হবে, বলি ব্যাপারটা। এখানে সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্টটা কিসে আছে? প্লুরালে আছে, বহু বচন আছে। আমরা বলতে অনেককেই বোঝাই। তাহলে আমরা বলতে ধর একটা রুমের মধ্যে আমরা 10 জন আছি, তা 10 জন মিলে কি একটা বই পড়াকে সম্ভব? একটা বই পড়াকে সম্ভব? সম্ভব না। তাই এখানে কি করতে হবে? বুকস করতে হবে। দেখো, যেহেতু সাবজেক্টখানা প্লুরালে আছে, তাই এটাকেও আমাকে প্লুরাল করতে হবে। এখানে কিন্তু বাংলাতে কিন্তু একবারও কিন্তু লেখা থাকবে না বইগুলি। আমাকে কি করে বুঝতে হবে এখানে বুকস করতে হবে? আমাকে দেখতে হবে, সাবজেক্ট দেখতে হবে, প্লুরালে আছে। আর একটা কথা বলি, যদি এটা সিঙ্গুলারও থাকতো তাও বুকস করা ভালো। এবার কখন বুক হবে আর কখন বুকস হবে? যখন পার্টিকুলারলি বলা হবে বাংলা বই, আমি নির্দিষ্ট করে বলছি, পার্টিকুলারলি বলছি যে বেঙ্গলি বুক, তখন হবে বেঙ্গলি বুক। আমি বলছি জিওগ্রাফি, তখন হবে জিওগ্রাফি বুক। এবার আমি যদি বই বলি, আমি যদি বলি আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড, বুক হবে না, আই লাইক টু রিড বুকস। কেন? আমি বলেছি আমি বই বলতে পছন্দ করি, এটা হচ্ছে ইন জেনারেল, মানে আমি যে কোনো বই পড়তে পছন্দ করি, হিস্ট্রি হোক, বেঙ্গলি হোক, বা শর্ট স্টোরি হোক, বা জিকে, যে কোনো বই। আমি বলেছি বই পড়তে পছন্দ করি, মানে কি আমি যে কোনো বই পড়তে পছন্দ করি, এটা হচ্ছে ইন জেনারেল। সেক্ষেত্রে সবসময় বুকস ইউজ করব। আর আমি যদি পার্টিকুলারলি বলি, নির্দিষ্ট করে বলি যে আমি শর্ট স্টোরি বই পড়তে পছন্দ করি, তখন আবার শর্ট স্টোরি বুক। বোঝা গেল? তাই এটা হচ্ছে বুকস। নেগেটিভ কি হবে? বাংলাটা হচ্ছে আমরা বই পড়ি না, উই ডু নট, উই এর পরে ডুই বসে, ডু বা ডাজ, উই এর পরে ডুই বসে, ডু নট রিড বুকস আওয়ার সেলফস। ইন্টারগেটিভ কি হবে? আমরা কি নিজেই বই পড়ি, প্রথমে ডু আসবে, উই রিড বুকস আওয়ার সেলফস। 4 নম্বর কি হবে? আমরা কি নিজে বই পড়ি না, ডু, উইটা হচ্ছে কি প্রোনাউন, উই, এরপরে নট বসবে, তারপরে রিড বুকস আওয়ার সেলফস, কোয়েশ্চেন মার্ক। এই শেষের দুটো কোয়েশ্চেন মার্ক হবে। ওকে, আর একটা এক্সাম্পল এইরকমই।
পাখিরা গাছে বাসা বাঁধে। বাসা মানে এখানে চন্দ্রবিন্দু হবে, এখানে বা এখানে যাই হবে, আমি পুরোপুরি ক্লিয়ার না, বাংলাতে খুবই কাঁচা, আগে বলে দিই। পাখিরা গাছে বাসা বাঁধে, তাহলে এখানে কি পাচ্ছি? পাখিরা, দি বার্ডস, পাখিরা বলেছে অনেকগুলি পাখি, তাই দি বার্ডস। এবার বাধা, এই বাধা মানে কি? বাধা মানে হচ্ছে নির্মাণ করা, তাহলে বিল্ড হবে, বিল্ড। এবার কি পাচ্ছে? বাসা, বাসার ইংরেজি হচ্ছে নেস্ট। গাছে, গাছ মানে হচ্ছে ট্রি, এই গাছ এ বলেছে, যখন এরকম এ থাকে ম্যাক্সিমাম ইন হয়, ম্যাক্সিমাম সর্বত্র হয় এমন কোনো ব্যাপারে ম্যাক্সিমাম হয় যখন এ থাকবে, গাছ এ, ইন, নির্দিষ্ট করে বলা হচ্ছে গাছে বাঁধে, ওর জন্য দি গাছ ট্রি। এটা কেন লিখলাম? তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যখন ট্রান্সলেট করে এরকম ভুলটাই করে। এগেন এখানে কিছু ভুল আছে বলি, সেটা হচ্ছে আবার সাবজেক্টটা আমি পাচ্ছি কিসে পাচ্ছি? প্লুরালে। পাখিরা বলতে কি? অনেকগুলি পাখি আছে, তো পাখি যদি অনেক থাকে, বাসা তো একটা তো থাকবে না, একটা একটা বাসাতে তো সমস্ত পাখিরা থাকতে পারে না। তাহলে যেহেতু সাবজেক্টটা প্লুরালে আছে, আমাকে নেক্সট এটাকেও করতে হবে প্লুরাল, কিন্তু বাংলাতে একবারও বলা থাকবে না বাসাগুলি, এটা আমাকে দেখতে হবে সাবজেক্ট দেখে। এবার যেহেতু অনেকগুলি পাখি আছে, তাই একটা গাছেও তো সম্ভব না, তাহলে কি হবে? গাছটাও প্লুরালে হবে। বোঝা গেল? তাহলে সাবজেক্টটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা ভ্যারি করে। আর একটা ব্যাপার, আর একটা করি, তাহলে পুরোপুরি ক্লিয়ার হবে, আর কোনো প্রবলেম থাকবে না। লাস্ট ওয়ান, এর নেগেটিভ কি হবে? নেগেটিভ হচ্ছে দি বার্ডস, এরপরে ডু বসবে, কেন অনেকগুলি পাখি আছে, নট, তারপর যা আছে তাই। আর এখানে কি হবে? ডু আগে আসবে, কেন অনেকগুলি পাখি আছে, ডু দি বার্ডস, তারপর হচ্ছে বিল্ড, যা আছে তাই, শেষে কোশ্চেন মার্ক। আর একটা হচ্ছে ডু, পাখিরা নাউন, তাহলে এখানে কি হবে? নটটা সাবজেক্টের আগে বসবে, ডু নট দি বার্ডস বিল্ড, শেষে যা, ওকে, শেষে কোশ্চেন মার্ক। আর একটা সেন্টেন্স, এটা হলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাম্বার 5, আমার ভাই নদীতে মাছ ধরে। ওকে, কেন লিখলাম? কারণ এখানে অনেকেই ভুল করে, সেটা আমি ধরার জন্য বলে দিচ্ছি। আমার ভাই সাবজেক্ট, 2 নম্বর প্রোনাউন মাই বলেছিলাম, এরপর সামথিং বা সামবডি কিছু একটা বসে, এখানে কি বসলো? ব্রাদার বসলো, মাই ব্রাদার। এবার সাবজেক্ট পেয়ে গেছি, কোন পার্সন কোন নাম্বার ভাবতে হবে। মাই ব্রাদার বলতে একটা ভাই বোঝাচ্ছে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। ভার্ব কি আছে? ধরা, ইংলিশ হচ্ছে ক্যাচ, ক্যাচ লিখলাম, এর সঙ্গে ইএস যোগ হলো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। মাই ব্রাদার ক্যাচেস, কি ধরছে? মাছ, ফিশ। এই ফিশটা বলি, ফিশটা সিঙ্গুলার, এই ফিশটা প্লুরাল। ওকে, ম্যাক্সিমাম ফিশটা প্লুরাল সেন্সে ইউজ হয়। মাই ব্রাদার ক্যাচেস ফিশ, কোথায়? নদীতে। নদী মানে রিভার, আমরা জানি এতে আছে, তে বলতে ইন হবে এ, আর নির্দিষ্ট করে বলার জন্য দি, ইন দি রিভার। নেগেটিভ, মাই ব্রাদার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডাজ। একবার যদি ইএস যোগ হয় সবগুলো ডাজ হবে, যদি প্রথমে এস বিএস না যোগ হয় তাহলে সবগুলোই ডু হবে। ডাজ নট, এবার কি হবে? ক্যাচ হবে, তারপর যা আছে তাই। ইন্টারোগেটিভ কি হবে? ডাজ, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মাই ব্রাদার ক্যাচ, যা আছে তাই। এবার এই সেন্টেন্সটা আমি কেন লিখলাম, এখানে যে ভুলটা করে এবার সেটা দেখাবো। 4 নম্বর সেন্টেন্স, ডাজ বসলো। এবার এখানে কি হবে? নাউনের ক্ষেত্রে নাউন হলে তার আগে নট বসবে, প্রোনাউন হলে সাবজেক্টের পরে নটটা বসবে।
এবার মাই ব্রাদারটা নাউন না প্রোনাউন? মাই ব্রাদারটা নাউন না প্রোনাউন? অনেকে ভাবে যে নাউন বলতে নাম বোঝাবে, তাহলে মাই ব্রাদার আমার ভাই, তার তো একটা নাম আছে, তার পরিবর্তে বলছে আমার ভাই, তাই তো? তাহলে অনেকে ভাববে যে মাই ব্রাদারটা হচ্ছে প্রোনাউন আছে, কারণ আমার ভাইয়ের তো নাম আছে, রামশ্যাম যদুবন্ধু একটা নাম আছে, তার পরিবর্তে আমি ইউজ করছি আমার ভাই। কিন্তু সেটা না। নাউন আর প্রোনাউন কি? যেই শব্দটাকে আমি প্রোনাউনে কনভার্ট করতে পারবো। যদি ফর এক্সাম্পল আমি বলি মাই ব্রাদার, কেউ যদি ভাবে এইটা হচ্ছে প্রোনাউন, তাহলে মাই ব্রাদারের পরিবর্তে আমি হি লিখতে পারি তো? ইয়েস অর নট? হ্যাঁ, মাই ব্রাদারের পরিবর্তে আমি হি লিখতে পারি। তার মানে হচ্ছে মাই ব্রাদারটা নাউনে আছে, মাই ব্রাদারটা নাউনে আছে। বা 2 নম্বর যে প্রোনাউন আছে তার সঙ্গে সামথিং বা সামবডি যেটা বসবে সেটা নাউন ফর্ম ক্রিয়েট করে। এই মানে নাউন মানে এই নয় যে নামই বোঝাবে, যেই শব্দটা আছে যাকে প্রোনাউনে কনভার্ট করা যেতে পারে। ফর এক্সাম্পল এখানে মাই ব্রাদার আছে, কিন্তু এখানে নামটা উজ্জ্ব আছে। অনেকে ভাবে যে এটাই হচ্ছে প্রোনাউন আছে, নাম তো নির্দিষ্ট বলা নেই আমার ভাইয়ের, কিন্তু না, মাই ব্রাদারটা হিতে কনভার্ট হচ্ছে, মিনস প্রোনাউনে কনভার্ট হচ্ছে। এবার প্রোনাউনে কখন কনভার্ট হবে? তাহলে তাকে তো নাউন হতে হবে, তাহলে মাই ব্রাদার যেহেতু নাউন আছে তাই এটা হিতে কনভার্ট হচ্ছে, মিনস মাই ব্রাদারটা হচ্ছে নাউনে। তাহলে ডাজ নট, নাউন হলে আগে নট বসে, ডাজ নট মাই ব্রাদার ক্যাচ, যা আছে তাই। That's all for today. I hope you have learned simple present tense very well. After that, I hope you should not have any problem. And if you have any problem, you can ask your questions or whatever the problem you are facing while translating. You can write your comment or problems in the comment section. Okay, bye. If you really like this video, please subscribe the channel and press the bell icon to get more videos. Thank you.